আসসালামু আলাইকুম দর্শক, একটি নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম। নতুন বাংলাদেশে একটি নতুন আড্ডা নিয়ে এসেছি। আজকের আড্ডায় আমার সঙ্গে আছেন মেজবাহ উদ্দিন সুমন, নাট্যকার সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য, নাট্যকার সংঘের সাবেক সাধারণ সম্পাদক এবং সম্প্রতিকালে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের একজন আহ, অংশগ্রহণকারী, সক্রিয় অংশগ্রহণকারী, এবং তিনি বরাবরই সরব ছিলেন সোশ্যাল মিডিয়ায় এবং রাস্তায়। আজকে তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আড্ডা দিব এবং এই আড্ডা থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য, অনেক দিক নির্দেশনা হয়তো বেরিয়ে আসতে পারে। তো আড্ডাটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন। সুমন ভাই, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগতম। একটা নতুন বাংলাদেশের নতুন দিনের সকালে আসলে আপনার সাথে কথা বলতে পেরে আমার নিজেরও ভালো লাগতেছে এবং পাশাপাশি আমাদের দর্শকদেরও বলতে চাই যে নতুন দিনের নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। শুরুটা করতে চাই স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনার যে পদত্যাগ এবং দেশ ত্যাগ এবং পালানোর ঘটনা, এই ঘটনা নিয়ে সরাসরি বা বিশদ কোনো ভিডিও বা কন্টেন্ট বা সংবাদ আমরা দেখিনি। খণ্ডকালীন সংবাদ দেখেছি। কোথাও হেলিকপ্টারে চলে যাচ্ছেন, কোথাও তিনি ইন্ডিয়া আশ্রয় পাচ্ছেন না, পরবর্তীকালে শুনছি যে ইন্ডিয়াও তাকে নিচ্ছে না, ইংল্যান্ড নিচ্ছে না। তো ওনার এই পদত্যাগ পূর্ববর্তী এবং পরবর্তী সময় নিয়ে আপনার একটা পর্যালোচনা শুনতেছি। আমার পর্যালোচনা হচ্ছে যে আমি মোটামুটি শতভাগ নিশ্চিত ছিলাম যে সকল জনতা যদি মাঠে নেমে আসে এবং সেনাবাহিনী যদি নিষ্ক্রিয় হয়ে যায়, তো পুলিশ আর কতদিন গুলি করবে? পুলিশ আর বেশি দিন গুলি চালাতে পারবে না, পুলিশও একটা সময় নিষ্ক্রিয় হয়ে যাবে। তো শেখ হাসিনার এই এবং একই সাথে পাশাপাশি শেখ হাসিনার যেই দলীয় ক্যাডাররা ছিল, যে দলীয় বাহিনী ছিল, সেই দলীয় ক্যাডার এবং দলীয় বাহিনীর মাজা আসলে 20-21 তারিখে ভেঙে গিয়েছিল। আপনি যদি একটা জিনিস বুঝতে চান মাহাদি ভাই, সেটা হচ্ছে যে একটা স্বৈর শাসক, মানে একটা রাজনৈতিক দল যখন স্বৈর শাসনে পরিণত হয়, অথবা যে কোনো একটা স্বৈর শাসক যদি সেনাবাহিনীর ভিতর থেকে অথবা যে কোনো একটা ক্ষমতার জোরে কোনো একটা স্বৈর শাসক তৈরি হয়, তখন স্বৈর শাসকের দুইটা পা থাকে। এটা আমরা রাজনৈতিক ভাষায় বলি দুই ধরনের স্টেক হোল্ডার থাকে। একটা স্টেক হোল্ডার হচ্ছে যে স্বৈর শাসকের নিজস্ব একটা দল থাকে, ধরেন সেই দলটা হয়তোবা স্বৈর শাসক তখন নিজে এসে তৈরি করে, অথবা পুরনো দল করা থাকলে সেই দলটা তার থাকে, এবং তার পাশাপাশি স্বৈর শাসক রাষ্ট্রীয় বাহিনীর উপরে ভর করে। তার দুইটা পা থাকে, দুইটা উইংস থাকে আর কি, যেটা বলা হয় রাজনীতির ক্ষেত্রে। তো সেই দুইটা উইংস এর উপর ভর করে সে আসলে এগিয়ে চলে। হ্যাঁ, তো 2014 সালে আমি 2009 সালে আওয়ামী লীগকে স্বৈর শাসক বলবো না, কারণ 2009 সালে আওয়ামী লীগ নির্বাচিত সরকার হিসেবে সরকার গঠন করে। 2009 থেকে 14 সাল পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচিত সরকার ছিল, কিন্তু 2014 সালে একা একটা ইলেকশন করে আওয়ামী লীগ আসলে স্বৈরাচারী চক্রে প্রবেশ করে। এবং আপনারা যারা আমার পরিচিত আছেন, আমার অনেক লোক আছে, তাদের সকলকে আমি কিন্তু এই গত বছর থেকেই বলছিলাম যে দেখো, একটা স্বৈর শাসনের 10 বছর চক্র পুরো হলেই সেই স্বৈর শাসক একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। মানে 10 বছর থাকে স্বৈর শাসনের হানিমুন পিরিয়ড শেষ হলে সে সংসার করা শুরু করে। তখন তার মায়ের সাথে ঝগড়া হয়, বোনের সাথে ঝগড়া হয়, শাশুড়ির সাথে ঝগড়া হয়, বুঝতে পারছেন? তো হাসিনা সরকারের সেই স্বৈর শাসনের 10 বছর অতিক্রান্ত হয়েছে। আমি 2022 সাল থেকে আমি সবাইকে বলেছিলাম যে যখন বিএনপির আন্দোলন শুরু হয়েছিল এক দফা এক দাবিতে, তখন আমি বলেছিলাম, আমার আশেপাশে সবাইকে বলেছিলাম যে হাসিনা স্বৈর শাসনের চক্র পূরণ করার শেষ প্রান্তে চলে এসেছে। 2010 9-10 বছর হয়ে গেছে তার, 2014 9-10 বছর হয়ে গেছে হাসিনার পতনের রাস্তায় হাসিনা চলে এসেছে। আপনি যদি স্বৈরাচারী এরশাদের ব্যাপারটা দেখেন, তাহলে দেখবেন যে এরশাদ 82 সালে ক্ষমতা গ্রহণ করার পরে এরশাদ 90-এ এরশাদের পতন হয়। এরশাদের প্রায় 8-10 বছরের কালীন সময়েই এরশাদের পতন হয়েছে। আপনি অন্যান্য সারা পৃথিবীতেই স্বৈর শাসকদের অবস্থা দেখলে একই পরিমাণ অবস্থা হয়। যে কোনো স্বৈর শাসকে আসলে 10 বছর পরেই তার মূল চ্যালেঞ্জটা নিতে থাকে রাষ্ট্রের সাথে, জনগণের সাথে তার এক ধরনের বৈরিতা তৈরি হয়, তার বিভিন্ন বাহিনীর সাথে বৈরিতা তৈরি হয়। তো এই ক্ষেত্রে একদমই খুবই আশ্চর্য বিষয় যে রাষ্ট্রবিজ্ঞানের এই থিওরি আজও এত বছর পরেও এইটা একদম সাকসেস এবং সত্যিকারের বিষয় যে হাসিনা আসলে 10 বছরের মাথায় হাসিনার পতন ঘটলো। হ্যাঁ, এবং সবচেয়ে এটা হচ্ছে সেলুকাস যে আসলে আগস্ট মাসেই হাসিনার পতন ঘটলো। হাসিনার এর আগেও
21শে আগস্ট যে ওনার প্রতি যে বর্বরচিত গ্রেনেড হামলা হয়েছিল সেটা 21শে আগস্ট। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই করুণ মৃত্যু হয়েছিল সেটাও 15ই আগস্ট, এবং শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল এটা 5ই আগস্ট। এটা খুবই কাকতালীয় একটা বিষয়। এখন হাসিনা যে পালিয়ে যাবে, হাসিনা কেন তার দুইটা স্টেক, এই যে আমি দুইটা স্টেকের কথা বলেছিলাম, তার প্রথম যেই দলীয় ক্যাডার, যে দলীয় বাহিনী ছিল, সেই দলীয় বাহিনী কিন্তু 20-21 তারিখেই ব্যাপকভাবে জনতার প্রতিরোধের মুখে পড়ে। কোথাও ছাত্রলীগ আওয়ামী লীগের লোক কোথাও দাঁড়াতে পারেনি 20-21 তারিখ, বিশেষ করে ঢাকা শহরে। এবং আমার এরকম আছে যে মোহাম্মদপুরের একজন কমিশনার প্রায় 150 ছাত্রের একটা বহর পাঠায় মোটরসাইকেলে করে, এবং সাধারণ জনগণ এত মারে, মিনিমাম 50 থেকে 60 জনকে হসপিটালে পাঠায়, এবং প্রায় 30 থেকে 35টা মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। এই যে সাধারণ লোকের এই যে ক্ষোভ, এই দীর্ঘ ক্ষোভ তো আসলে 15 বছর ধরে তৈরি হয়েছে, দিনে দিনে ক্ষোভ তৈরি হয়েছে। হাসিনা সরকার পরপর 3টা ইলেকশন করেছে, কখনোই তারা জনগণের মুখাপেক্ষী হয় নাই, যার ফলে জনগণের সাথে তাদের একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে। এটা তারা বুঝতেই পারে নাই যে জনগণ, এই যে 16 কোটি মানুষের মধ্যে আমার মনে হয়েছে যে 15 কোটি 90 লক্ষ লোকই হাসিনা সরকারের বিরুদ্ধে ছিল, হয়তোবা তার দলীয় ক্যাডার 10 লক্ষ, দলীয় বাহিনীর 10 লক্ষ লোক ছিল হয়তোবা, আর বাকি 15 কোটি 90 লক্ষই তাদের প্রতি বীতশ্রদ্ধ ছিল। আমরা তো গ্রামে গঞ্জে যাই, যেহেতু আমরা নাটকের কাজ করি, মানুষের সাথে কথা বলি, মানুষের সাথে কথা বললেই এই তাদের এই ক্ষোভ দুঃখ এগুলি সব আমরা দেখতে পেতাম। তো আমার একটা নিশ্চিত ধারণা ছিল যে হাসিনা সরকার অবশ্যই পড়ে যাবে। হাসিনা যেভাবে দেশ চালাচ্ছে সে এইভাবে দেশ চালাতে পারে না, আর এইভাবে সে যদি দেশ চালানো কন্টিনিউ করতে থাকে তাহলে দেশে একটা সময় গৃহযুদ্ধ হবে। এই বিষয়ে আমি মোটামুটি একদম শিওর ছিলাম, কারণ হাসিনা সরকার মানুষের উপর অত্যাচার করতে 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 দেয়ালে পিঠ ঠেকানো তো দূর কথা, দেয়াল ভেঙে ওই পাশে ফেলে দিয়েছে মানুষদেরকে। এখন মানুষদেরকে তো বাঁচতে হবে, মানুষদেরকে তো এগিয়ে আসতে হবে, কিছু তো করতে হবে। কাজে এই অবস্থা যে হবে এটা একদম অনমনীয় ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এটা হচ্ছে যে হাসিনাকে সাহায্য করার রেজিমের যারা ছিল তারা কেউ এটা বুঝতে পারে নাই। এটা সবচেয়ে দুঃখের বিষয়। এবং তারা সবসময় দেখেন, শুরু থেকে যখন এই ছাত্র আন্দোলনটা ছিল তখন থেকে তারা বলতেছে জামাত শিবির ঢুকছে, বিএনপি ঢুকছে, অমুক ঢুকছে, তমুক ঢুকছে। আরে বুকার দল, এটা একটা জনমানুষের আন্দোলনে পরিণত হইতেছে। এটা জামাত শিবির কি আর বিএনপি কি আর হেফাজত কি আর গার্মেন্টস শ্রমিক কি, সবাই তো এখানে ঢুকবে। এটা তো খুবই স্বাভাবিক। পাখির মতো এতগুলি মানুষ মেরে ফেলছে, তো এটার প্রত্যেকটা মানুষ তো এটার বিরুদ্ধে দাঁড়াবে। আর হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে সে কাকে না ডিস্টার্ব করছে, কাকে না মারছে। আপনি যদি বলেন বিরোধী দল বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, শত শত নেতাকর্মী গুম হয়েছে। জামাতে ইসলামের তো ইয়ত্তাই নাই। চরমোনার পীর এই বেচারাকে পর্যন্ত মেরেছে কয়েকদিন আগে। গার্মেন্টস শ্রমিক কর্মী এদেরকেও গুলি করে মেরেছে, হেফাজতে ইসলাম এদেরকেও গুলি করে মেরেছে। শেখ হাসিনা তার ক্ষমতা টেকানোর জন্য কাকে না গুলি করে মেরেছে, এমনকি তার নিজের হাতে বসানো বিচারপতি তাকেও সে বিদায় দিতে বাধ্য হয়েছে। হাসিনা কি আসলে এই সময়গুলোতে আপনার কাছে একটা প্রশ্ন করি পিয়াল ভাই, হাসিনা কি আসলে দেশটা চালাইছিল? আমার কাছে তো তা মনে হয় না। হাসিনা দেশটা চালায় নাই। আসলে হাসিনা দেশটাকে দখল করে রাখছে, এমন একটা অবস্থা। হাসিনা দেশ চালায়নি, হাসিনা এই 15টা বছর দেশটাকে দখল করে রাখছে। তো এই দখল করে রাখলে একটা দখল অধিকৃত গাজা ভূমির মতো অবস্থা ছিল এইখানে। তো গাজা ভূমির মতো অবস্থা থাকলে সবাইকে মেরেছে, সবাইকে মেরেছে, যার ফলে প্রত্যেকটা মানুষ খুব সংক্ষুব্ধ ছিল, ক্ষুব্ধ ছিল। তাদের আসলে কিছু করার ছিল না। তারা আসলে একটা জায়গা খুঁজতেছিল, একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিল যে এই ক্ষোভ, এই বিদ্রোহের বহিঃপ্রকাশ। 2018 সাল থেকে দেখেন আপনি, পুলিশ বাহিনী 2018 সালে ইলেকশন পরে বলা শুরু করলো যে আমরাই তো হাসিনাকে ক্ষমতা রেখেছি, বলেছে না? এটা তো আপনারা নিজেরাও জানেন। রাস্তাঘাটে পুলিশ তখন মানুষদের যে কি পরিমাণ অত্যাচার করছে, লোকজন ধরলে পকেটে ইয়াবা ঢুকিয়ে দিত, লোকজন ঢুকলে পকেটে গাঁজা ঢুকিয়ে দিত, এটা ঢুকিয়ে দিত, সেটা ঢুকিয়ে। আমরা নিজেরাই রাস্তাঘাটে তখন আতঙ্কে থাকতাম দেখলে, যে পুলিশ ডাক দিলে ভয় দৌড় দিতাম, এমন একটা অবস্থা ছিল যে পুলিশ ডেকে ডেকে বিভিন্ন জিনিসপত্র ভরে দিয়ে থানায় দিয়ে দিচ্ছে, নাইলে ওখান থেকে 10,000, 5,000, 15,000, 20,000 যা টাকা পাঠাতেছে।
কামায় নিচ্ছে। এবং পুলিশের তখন একটা ফ্রি লাইসেন্স ছিল জনগণের কাছে উপরে অত্যাচার করা, এবং জনগণ কিন্তু অত্যাচারিত হয়েছে। তো আমি যেটা আলোচনা করতেছিলাম যে হাসিনার এই যে দুইটা স্টেক, শুরুতে একটা স্টেক ছিল তার ইয়ের উপরে স্টেক ছিল, যেটা আর কি তার দলীয় বাহিনীর উপর স্টেক, এবং তার আইন শৃঙ্খলা বাহিনীর যে স্টেক। দলীয় বাহিনীর স্টেক তো 20-21 তারিখে ভেঙে গিয়েছিল। এখন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে পাখির মতো মানুষকে গুলি করে মেরেছে। আমরা তো বিভিন্নখানে প্রকারান্তরে শুনতে পাচ্ছি প্রায় হাজারের উপরে মানুষ মারা গেছে, যদিও এখনো অনেক লোক আছে। যেমন আমার বাবাকে ক্রিসেন্ট হসপিটালের ব্রাদাররা এসে আমার বাবার পরিচর্যা করে, তো তারা প্রায় বলে যে তাদের ক্রিসেন্ট হসপিটালে মাঝে মাঝে বিভিন্ন অভিভাবকরা আসে তাদের সন্তানের লাশ খুঁজতে। তারা শুনতে পেয়েছে তাদের সন্তান ক্রিসেন্ট হসপিটালে ছিল, মারা গেছে, কিন্তু তারা লাশ খুঁজে পাচ্ছে। এখানে একটু অ্যাড করি, এই 5ই আগস্ট গণভবনে যখন ছাত্র জনতা সহ সাধারণ মানুষ ঢুকে গেল, তখন বিভিন্ন ফুটেজের মধ্যে আমার কাছে একটা ফুটেজ আমাকে খুব নাড়া দিচ্ছে, আপনার চোখে পড়ছে কিনা। ওরা একটা জায়গায় গিয়ে দেখতে পাইছে মাটি খুঁড়ে লাশ পাইছে, দাফন ছাড়া লাশ, এবং সেখানে কিছু বই খাতার অস্তিত্বও পাওয়া গেছে। এবং তারা ওই ভিডিওতে বলা বলি করছে যে এখানে কয়েকশো ছাত্র, হাজার হাজার ছাত্র নাকি ওইখানে গণকবর দেওয়া হয়েছে গণভবনের সম্মুখ প্রান্তে, মাঠের সম্মুখে। এরকম একটা ভিডিও বেরিয়েছে, আপনি দেখেছেন কিনা? না, আমি এখনো দেখিনি, অবশ্য আমি এটা দেখিনি, যেহেতু এই সম্পর্কে আমি তেমন কিছু বলতে পারছি না। তো এটা যদি হয়, এটা হওয়ার অস্বাভাবিক কিছু না, কারণ আওয়ামী লীগ যে গত 15 বছরে বিরোধী দলের যাদেরকে গুম করেছে, হ্যাঁ, এবং রায়ের বাজারে এক সাংবাদিক তো রায়ের বাজারের একটা ফুটেজ দিয়ে দিয়েছে, ওটা তো আপনি দেখছেন যে হ্যাঁ ওটা দেখেছি, হ্যাঁ, কবর, ঠিকানাবিহীন কবর, বেয়ারিশ লাশ রায়ের বাজারে দাফন হয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগের এই পলিসি কিন্তু আগে থেকেই ছিল যে তারা মানুষকে ধরে নিয়ে গুম করে দিত। এবং আপনারা তো নিজেই জানেন, প্রায় বিরোধী দলের প্রায় সমস্ত বিরোধী দলের প্রায় 400-450-র মতো নেতাকর্মী গুম। তো এই গুম নেতাকর্মীগুলো কোথায় আসে? তাদেরকে তারা নিঃসন্দেহে এইভাবেই খুন করে লাশ মাটি চাপা দিয়েছে, গুম, মানে যাদের কার কোনোদিন খুঁজে না পায়, এই ব্যাপারটাই তো হয়েছে, তাই না? তো এই প্রসেসটা তো তারা, এই পলিসি তো তারা গত 15 বছর ধরে চালিয়ে আসছে। আপনি চিন্তা করেন পিয়াল ভাই, এখনো তো আমি বলতেছি যে হাসিনা 15 বছর দেশটা আসলে চালায় নাই, দেশটা আসলে দখল করে রাখছে। আর সাধারণ মানুষ যাতে এই দখলের বিরুদ্ধে কোনো কিছু বলতে না পারে, এই জন্য মানুষের সামনে কিছু দৃশ্যমান অবকাঠামো তুলে ধরছে, আর কিচ্ছু না। ঠিক আছে, যে আমরা ফ্লাইওভার বানাচ্ছি, ওটা বানাচ্ছি, সেটা বানাচ্ছি, এগুলো কিন্তু আপনার আমার টাকা, তার নিজের টাকা না। ঠিক আছে, এবং এইগুলি করে এই রেজিম, মানে আমি তো মাঝে মাঝে বলি যে 20 শতাব্দীতে এসে সবচাইতে বেশি বোকা বানিয়েছে বাঙালিকে মোবাইল কোম্পানিগুলি, আর তারপরে যদি সবচেয়ে বড় বোকা বানাবে তাহলে সেটা হচ্ছে আওয়ামী লীগ। মোবাইল কোম্পানিগুলি টক টাইম ফ্রি, অমুক ফ্রি, তমুক ফ্রি বলে বোকা বানাইছে, আর পকেটের টাকা কেটে নিছে। আর সেম ভাবে বোকা বানাইছে হচ্ছে আওয়ামী লীগ, উন্নয়ন উন্নয়ন কথা বলা মানুষের একদম, মানুষের যে নৈতিক স্খলন ঘটিয়ে দিয়েছে, মানুষের যে একটা মানে কথা বলার স্বাধীনতা, রাস্তায় চলার স্বাধীনতা, আরেকজনকে সহ্য করার স্বাধীনতা, ঠিক আছে, এই জিনিসগুলো একটা চরম লেভেল নিয়ে গেছে। এবং আপনি দেখেন যে ফেসবুক স্ট্যাটাস দিলেও তাকে নিয়ে পিটায় মেরে ফেলতো। হ্যাঁ, তাকে নিয়ে পিটায় মেরে ফেলতো। এবং কি বলতো দেখেন, আপনি কিছু বললেন আপনি জামাত শিবির রাজাকার, আমি কিছু বললে আমি জামাত শিবির রাজাকার, অমুকে কিছু বললে তমুকের জামাত শিবির রাজাকার। আবার নিজেদের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি লাগলে এ ওকে জামাত শিবির রাজাকার বলে বসা যায়। ঠিক আছে, কোনো কিছু হইলে এসে বলে যে হ্যাঁ সমালোচনা করেছেন, লেনজা ইজ ডিফিকাল্ট টু হাইড। কি একটা অবস্থা। আমরা জানতে চাইছিলাম আসলে শেখ হাসিনার এই পদত্যাগ পলায়নের বিষয়টা, পালানোর প্রক্রিয়াটা। শেখ হাসিনা কিন্তু দেখেন, শেখ হাসিনা যে পালাবে এই বিষয়ে আমি শতভাগ নিশ্চিত ছিলাম। এই জন্য শেখ হাসিনা কিন্তু আগেও পালিয়েছিল। এর আগে যখন সেনাবাহিনী সরকার ক্ষমতা দখল করেছিল, তখন কিন্তু শেখ হাসিনা জেল থেকে বেরিয়ে কিন্তু পালিয়ে লন্ডন চলে গিয়েছিল, আপনার মনে আছে? শেখ হাসিনা তখন কিন্তু খালেদা জিয়া কিন্তু জেলে ছিল, খালেদা জিয়া কিন্তু দেশ ছেড়ে চলে যেতে রাজি হননি। খালেদা জিয়া যদি দেশ ছেড়ে চলে যেত, তাহলে শেখ হাসিনাও দেশে ফিরতে পারতো না, খালেদা জিয়াও দেশে ফিরতে পারতো না, এবং দেশে তখন অন্য ধারার রাজনীতি, সেনাবাহিনী তখন যেটা করতে চেয়েছিল সেটা কিন্তু করতে সক্ষম হইতো। হ্যাঁ, কিন্তু শেখ হাসিনা কিন্তু সহজে, শেখ হাসিনা জেল থেকে ছাড়ার পর সাথে সাথে উনি লন্ডনে চলে গেছে। কাজে আমার এইবারে শেখ হাসিনা কোনো কিছুই রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে সবসময় ভয় পাইতো।
শেখ হাসিনার রাজনৈতিক ভাবে মোকাবেলাটা ছিল হচ্ছে রাস্তায় নামতে হবে আর এদিকে ধরে পেটাতে হবে। এটাই শেখ হাসিনার রাজনৈতিক ভাবে মোকাবেলা বলতে শেখ হাসিনা এটাই বুঝতে পারছেন। তো যেহেতু এখানে তার পেটোয়া বাহিনীগুলি নিষ্ক্রিয় হয়ে গেছে, পালিয়ে গেছে, এবং শেখ হাসিনা যেহেতু থাকতে পারতেছে না, এবং শেখ হাসিনা বুঝতে পারতেছে যে তার সবগুলি স্টেক যেহেতু দুর্বল হয়ে গেছে, না পরে শেখ হাসিনা যেহেতু বুঝে গেছে তার সবগুলি স্টেকগুলি যেহেতু দুর্বল হয়ে পড়ছে এবং পুলিশও পারতেছে না, সেনাবাহিনী তো অবশ্যই জনগণের বিপরীতে কখনোই দাঁড়াবে না। সেনাবাহিনীর এত বড় ইমেজ, সেনাবাহিনী হচ্ছে জনগণের আস্থার প্রতীক, সেনাবাহিনীতে এই কাজটা কখনো করবে না। তো তখন আসলে শেখ হাসিনা পালানো বাদে আর কোনো গত্যন্তর ছিল না। শেখ হাসিনা যদি চাইতো, শেখ হাসিনা যদি সত্যি সত্যি দেখেন, এরশাদও কিন্তু পালিয়ে যায়নি, এরশাদে কিন্তু কারাবরণ মেনে নিয়েছে, হ্যাঁ, যখন এরশাদের পতন হয়, কিন্তু শেখ হাসিনা কিন্তু পালিয়ে গেছে। শেখ হাসিনা এরশাদের মতো, এরশাদেরও যেরকম একটা গার্ডস থাকে, শেখ হাসিনা ততটুকু গার্ডসও ছিল না। একটা পতনমুখী সরকারের যে এর আগে যখন বিএনপির পতন হয় এরকম, এবং সেনাবাহিনী সরকার আসে, বিএনপিরও কিন্তু কেউ পালিয়ে যায়নি। আমি একটা ফেসবুক স্ট্যাটাসের একটা ধরে আপনাকে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে গিয়ে একজন অ্যাডভোকেট একটা ফেসবুকে একটা স্ট্যাটাস করেছেন যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে ভারত বাংলাদেশের উপরে একটি অধিকার স্থাপনের চেষ্টা করবে খুব শিগগিরই, এরকম একটা আশঙ্কা একজন অ্যাডভোকেট করেছেন এবং তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আমি একটু বলতে চাই আপনাকে, দেখেন শেখ হাসিনা পালিয়ে যাওয়া এবং সেই সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের উপরে আক্রমণ, মন্দিরে আক্রমণ, সংখ্যালঘুদের বাড়ি পোড়ানো, এই যে কাজগুলো শুরু করছিল, পারে নাই ওরা করতে। যদি এই কাজটা সফল হইতো তাহলে কি ওইদিকেই যায় না ঘটনাটা? এই কাজটা যে সফল হবে না এই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম, কারণ এই পর্যন্ত আমাদের দেশে যতগুলি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, হ্যাঁ, আপনি যদি ভালোভাবে অনুসন্ধান করেন দেখবেন যে সবকিছুর পিছনে আওয়ামী লীগ জড়িত আছে। সংখ্যালঘুদের মনে একটা ভয় দেখিয়ে যে আমরা না থাকলে জামাত শিবির, হেফাজতের লোকজন, ইসলামপন্থী লোকজন তোমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবে, এই করবে সেই করবে, এইটা একটা ভয় দেখিয়ে, একটা জুজুর ভয় দেখিয়ে তাদেরকে নিজেদের কাছে ধরে রাখা। আবার তারা এটাও করতো যে যারা সংখ্যালঘু ছিল তাদের সাথে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সাথে এক ধরনের দ্বন্দ্ব তৈরি করে রাখা। এটাকে বলে ব্রিটিশ ডিভাইডেশন রুল। আপনি যখন একটা স্বৈর শাসক হবেন, ধরেন আপনি আপনার বাড়ি যদি দখলে রাখতে চান, তো আপনার বাড়িতে অনেক ধরনের ভাড়াটিয়া আছে অথবা অনেক ধরনের ফ্ল্যাটের মালিক আছে, আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা ফ্ল্যাটের মালিকদের সাথে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে রাখতে। দ্বন্দ্ব তৈরি করে রাখলে তাহলে আপনার অবস্থানটা শক্ত হবে। এবং আওয়ামী লীগ কিন্তু দেখেন খুবই সূক্ষ্মভাবে প্রতিটা জাতি, গোষ্ঠী, প্রতিটা গ্রুপের মাঝে, প্রতিটা জনগোষ্ঠীর মাঝে তারা দ্বন্দ্ব তৈরি করে রেখেছে। যেমন দ্বন্দ্ব তৈরি করার তাদের ন্যারেটিভ করে কি ছিল, স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। দেখেন এটা কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি প্রয়াস, এটা কিন্তু একটা ন্যারেটিভ তাদের, যে আমাদের সাথে আসলে এটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলবে আর ওরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এই বলে একটা কিন্তু ডিভাইডেশন রুল, একদম ব্রিটিশ ডিভাইডেশন রুল, কিন্তু এটা একটা ডিভাইডেশন রুল। তারপর হচ্ছে কি মৌলবাদ আর মুক্তমনা, ঠিক আছে, ওরা হচ্ছে মৌলবাদী, যারা হেফাজত, যারা ইসলামের পক্ষে কথা বলে তারা হচ্ছে মৌলবাদী, আর যারা ইসলামের পক্ষে কথা বলে না, ঠিক আছে, তারা হচ্ছে মুক্তমনা, সেকুলারিজম। এই জিনিসগুলি, এইগুলি কিন্তু সবই আওয়ামী লীগের বানানো, এবং এই মানুষদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে রাখার জন্য, মানুষদের মধ্যে ডিভাইডেশন তৈরি করে রাখার জন্য, যাতে আপনি এবং উনি যাতে মিলতে না পারে, ঠিক আছে। এইভাবে প্রতিটা, আমি বললাম তো, প্রতিটা গোষ্ঠীর মাঝে আওয়ামী লীগ দ্বন্দ্ব তৈরি করে রেখেছিল শুধুমাত্র তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এই দ্বন্দ্ব তৈরি করার জন্য তো আপনাকে মাঝে মাঝে সংখ্যালঘুদের উপরে আক্রমণ চালাতে হবে, আগুন দিতে হবে। আগুন দিয়ে বলবেন যে ওই যে দেখো হুজুররা আগুন লাগাইছে, ওই যে দেখো মৌলবাদীরা আগুন লাগাইছে, এক পুলিশ অফিসার সাসপেন্ড হয়েছে এক এলাকায়, যে এরকম অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য জিনিস আছে। এবং দেখেন এই আওয়ামী রাজনীতিটা সবসময় এরকম ছিল, ওরা কিন্তু এই যে বিরোধী দলের হরতাল শুরু হলে ওরা আওয়ামী লীগের লোকজনকে বাস পোড়াইতো, ঠিক আছে, বাস পোড়ায় বলতো যে এটা বিরোধী দল করেছে। এবং এই যে আওয়ামী লীগের শ্রমিক লীগের সভাপতি বিআরটিসির বাস পোড়াইছে, বাস পোড়াইছে, যুবলীগের সভাপতি যে
জাহাঙ্গীর কবির নানক, এটা ওই যে 90 দিকে শেরাটনে, হোটেল শেরাটনে বাস পুড়িয়ে যে ওই প্রথম বাংলাদেশে ছাত্র আন্দোলনেও কিন্তু এই যে যখন অবরোধ দিল, কারফিউ দিল, অবরোধ দিল, তখন কিন্তু ওই যে চিটাগংয়ে শ্রমিক লীগের সভাপতি বিআরটিসির 4টা বাস পুড়াইছে। হ্যাঁ, আমার দেশে সবসময় মনে রাখবেন যে নিকৃষ্ট ধরনের রাজনীতি আওয়ামী লীগই করে। আওয়ামী লীগ হচ্ছে আমাদের দেশের সবচাইতে মৌলবাদী দল, বুঝছেন? খুবই ফান্ডামেন্টালিস্ট তারা, ঠিক আছে? তারা কতটা ফান্ডামেন্টাল, এবং তারা এত বড় ফান্ডামেন্টালিস্ট যে বাংলাদেশের একটা মাত্র রাজনৈতিক দল যাদের কিন্তু ইউনিফর্ম আছে, এটা হচ্ছে আওয়ামী লীগ। তারা কিন্তু ইউনিফর্ম পরে, ওই যে মুজিব কোড যেটা, এটা কিন্তু তাদের এক ধরনের ইউনিফর্মের মতো, ঠিক আছে? তো ইউনিফর্মের মতো পড়ার কারণে তাদের আসলে তারা অনেকটা, তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা কিন্তু অনেকটা হিটলারের গেস্টাপো বাহিনীর মতো তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা, ঠিক আছে? যে আমরা বাদে আমরা কাউকে আর জায়গা দিব না, আমরাই সেরা, আমরা বাদে আর কাউকে জায়গা দিব না, এই দেশটা আমরা স্বাধীন করছি, এই দেশটা আমাদের দেশ, ঠিক আছে? আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আর আমাদের বাইরে যারা আছে তারা হচ্ছে সব মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, সব রাজাকার। আমরা এইভাবে ভাই কতদিন প্রশ্নটা শেষ করব। শেষ করার আগে এই বিষয়ে আরো একটা সম্পূর্ণ প্রশ্ন আপনার কাছে ছিল, সেটা হচ্ছে যে শেখ হাসিনা যে এই যে এইভাবে পালিয়ে গেলেন, ওনার তো হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার, নেতা কর্মী, রাজনীতিবিদ যারা পালাতে পারবে না দেশ ছেড়ে, তাদের কথা কি তিনি একবারও ভাবলেন না যে তিনি? না, শেখ হাসিনা কি কখনো তার পরিবার বাদে কোনো কিছু ভাবছে? পিয়াল ভাই, আপনি যদি ভুলে না যান, আমি আপনাকে একটু মনে করে দিতে চাই, 1996 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ে, তখন শেখ হাসিনা গণভবন দখল করেছিল 1 টাকার বিনিময়ে। জাতির জনকের সদস্য পরিবারের নিরাপত্তা আইন বলে একটা আইন পাস করে 1 টাকার বিনিময়ে গণভবন দখল করেছিল, মনে আছে? গণভবন দখল করেছিল, এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হওয়ার পরেও শেখ হাসিনা গণভবন ছাড়তে চায়নি, গণভবনে তারা বসেছিল। একটা আইন করেছিল, জাতির জনকের পরিবারের নিরাপত্তা আইন। এটা করে তখন তারা গণভবনে বাইরে গেলে তাদের নিরাপত্তা থাকবে না। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার এসে, না 96 না, এটা বোধহয় 2001-এ, সরি 96-তে যখন ক্ষমতা আসছে, এটা 2001-এ তারা করছিল, 2001-এ এটা করছিল। পরবর্তীতে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে, তত্ত্বাবধায়ক সরকার এসে হাস্যকর আইন বাতিল করে দেয় এবং তাদেরকে গণভবন থেকে বের করে দেয়। তো দেখেন, এরকম ঘটনা আওয়ামী লীগ, শেখ হাসিনা কিন্তু মানে নতুন না যে সে শুধুমাত্র তার পরিবার, তার নিজেকে নিয়ে চিন্তা করে। হ্যাঁ, সে স্বজন হারার বেদনা বুঝে, তার নিজের স্বজন হারার বেদনা বুঝে, এর বাইরে সে আর কারো স্বজন হারার বেদনা বেদনা। শেখ হাসিনার হাতে 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতা আসে, সেটা হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে তার পুত্র একটি ভাষণ, বক্তব্য রেখেছে, সেখানেও তিনি বলেছেন যে এখন বাংলাদেশের জনগণের সাথে কি হবে সেটা আমাদের আর দেখার বিষয় না, আমাদের পরিবারের দেখার বিষয় নয়। মানে তিনি যেভাবে চলেন তার পুত্র সেভাবে বলেন। হ্যাঁ, একই তো ভাই। আমি তো আগে এই কথাটা বাঙালি এতদিন পরে বুঝলাম, আমরা তো অনেক আগেই বুঝছি যে শেখ হাসিনা শুধুমাত্র তার পরিবারের দেখেন, শেখ হাসিনা কিন্তু এই যে দেখেন, আওয়ামী লীগের যতগুলি সংগঠন দেখবেন, সবগুলি সংগঠনের বড় বড় পর্যায়ে কিন্তু ওই শেখ হাসিনা আত্মীয় স্বজন, শেখ হাসিনা পরিবার, এদেরকে কিন্তু ঢুকে রাখছে। প্রায় 81 জনের মতো আছে। আমার এক বন্ধু ছাত্র কেন্দ্রীয় যুবলীগ করে, সেই বলছে, তারাই তো আক্ষেপ যে আমরা কোনোদিন কোনো সংগঠনের, যুবলীগ বলিস অথবা অন্যান্য বলিস, আমরা এই কোনো সংগঠনের বড় নেতা হইতে পারবো না। কারণ কি? আমরা শেখ পরিবারের কেউ না। শেখ পরিবারের বাইরে তারা কিন্তু কাউকে বিশ্বাসও করে না, কাউকে দলের দায়িত্বও দেয় না। সো এইটা তো বোঝা খুবই স্বাভাবিক যে আওয়ামী লীগ শুধুমাত্র, শেখ হাসিনা শুধুমাত্র তার পরিবারের কথাই ভাববে, হাজার হাজার নেতা কর্মীদের কথা ভাববে না। হাজার হাজার নেতা কর্মী, এটা কিন্তু আমি অনেক আগেই অনেকেরই বলছি যে সেনাবাহিনী যদি আরেকটু চাপ দেয় এবং জনগণ যদি আরো বেশি করে রাস্তা, এক দফা দাবি নিয়ে আরো বেশি করে রাস্তায় নিয়ে যাবে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালা যাবে, পালাবেই মাস্ট। শেখ হাসিনা দাঁড়ায় থাকার মতো সেই সৎ সাহসটা নাই তো রে ভাই। কিভাবে দাঁড়ায় থাকে? কাছের লোকজন, কাদের সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর পলক, শিক্ষামন্ত্রী, এদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না কেন? এরা কোথায়? সবাই পালাইছে। সবাই, কারোরই তো কোনো নৈতিক শিক্ষা ছিল না। জনগণের কাছ থেকে ভোট নিয়ে ক্ষমতাটা দলটা গঠন করা নাই তো, দেশটা চালাইতে গেছে যে ইচ্ছা মতো দেশটা চালাইছে। আর খালি মিথ্যা কথা রে ভাই, রে ভাই। আমি আল্লাহর কাছে প্রার্থনা করব যে জাতির জন্য যেন এমন মিথ্যুক কোন দল, এমন মিথ্যুক, এমন হামবড়া, এমন অহংকারী কোন প্রধানমন্ত্রী, এমন মানে গণহত্যাকারী কোন প্রধানমন্ত্রী যেন এই বাঙালি জাতিকে আর দেখতে না হয়। মানে এটা জাস্ট আল্লাহর কাছে প্রার্থনা থাকবে আর কি। এখন তো শেখ হাসিনাকে ইন্ডিয়া জায়গা দেয়নি, ইংল্যান্ডও জায়গা দিতে চাইছে না,
সম্ভবত বেলারুশে তার জায়গা হবে। আসলে হ্যাঁ, রাশিয়ার ওই অঞ্চলে জায়গা হবে। হ্যাঁ হ্যাঁ, রাশিয়া বোধহয় ভারতের কোনো তৃতীয় বন্ধু বা এরকম কোনো জায়গায় তারা জায়গা পাচ্ছে। তো ভারতের এখন কি অবস্থা হবে বাংলাদেশের পক্ষে, বা একটা না, ভারত খুবই বিচক্ষণ রাজনীতি করে। বলি, ভারতের 26 লক্ষ নিয়োগ বাতিল করে বাংলাদেশি ছেলেদেরকে সেখানে নিয়োগ দেওয়া হোক, আসিফ নজরুল এরকম একটা স্ট্যাটাস দিয়েছে। মানে অর্থাৎ তার স্ট্যাটাস অনুযায়ী বোঝা যাচ্ছে যে ভারতের 26 লক্ষ মানুষ বাংলাদেশে অবস্থান করছে চাকরি নিয়ে। তাইলে এটা আমিও জানি যে আমাদের বাংলাদেশের রেমিটেন্সের একটা অন্যতম, মানে ভারতের রেমিটেন্সের একটা অন্যতম অংশ তাদের প্রবাসীদের আয়, এবং তার মধ্যে বাংলাদেশ থেকে তারা প্রায় অ্যারাউন্ড $2 বিলিয়ন মতো বাংলাদেশ থেকে তারা ইনকাম করে। এরকম একটা আমরা তাদের এই চাকরিজীবীদের মাধ্যমে, তাদের বিভিন্ন চাকরিজীবীদের মাধ্যমে। এবং আমি আপনাকে একটা মজার কথা বলি, আমাকে এর আগে অনেকেই ভারত থেকে বেশ কিছু পরিচালক আমাকে নানান সময় ফোন দিত এবং বলতো যে আমরা আপনাদের দেশে এসে কাজ করতে চাই। আমি বললাম যে হ্যাঁ, পরিচালকরা এসে কাজ করেন, আমার দেশে পরিচালকরা এসে কাজ করবে, কিন্তু আপনি যদি কাজ করেন তাহলে আমাদের দেশের পরিচালকের কি হবে? বুঝে আপনি আমাদেরকে স্ক্রিপ্ট দিবেন, অন্যান্য জিনিস দিবেন, এগুলি সাহায্য সহযোগিতা করবেন। তখন তারা বলতো যে বাংলাদেশ অনেক লোক অন্যান্য সেক্টরে কাজ করে, ঠিক আছে, আমরা কেন পারবো না, আমরা এখন এইসব সেক্টরে এসে বাংলাদেশে কাজ করবো, ঠিক আছে। তখন আমি জিজ্ঞেস করলাম, অনেক লোক, এটা অনেক আগের ঘটনা, প্রায় 16-17 সালের ঘটনা। আমি অনেক লোক এখানে এসে কাজ করে, মানে আমি তো কাজ করে না, অনেকেই কাজ করে। আমাদের এখন জব মার্কেটের অন্যতম জায়গা হচ্ছে এখন বাংলাদেশ। তখন আমি খুব অবাক হইতাম যে আসলে কি তাই, কিন্তু এখন আসলে কালের পরিক্রমে তো দেখতে পাচ্ছি যে জব মার্কেটের অন্যতম জায়গা হচ্ছে বাংলাদেশ। আমার কোনো আপত্তি নাই, ভারতের লোক যদি বাংলাদেশে এসে কাজ করে, এটাতে আমার বিন্দু মাত্র আপত্তি নাই। আমাদের লোকও ভারতে গিয়ে কাজ করবে, ঠিক আছে। তাইলে সে জিনিসটা হয়, আমাদেরও যদি তাদের 10 লক্ষ লোক আমাদের দেশে কাজ করুক, ফাইন, আমরা খুব খুশি। আমাদেরও 10 লক্ষ লোক তাদের এখানে কাজ করুক, তাই না? তারা শুধু নিয়েই যাবে, আমরা শুধু দিয়েই যাব, তাহলে তো হবে না। দেয়া আর নেয়া সমানভাবে থাকলে তো ভাব ভালোবাসা থাকে, প্রতিবেশীর প্রতি বন্ধুত্ব থাকে। প্রতিবেশী খালি নিয়েই যাবে, প্রতিবেশী কিছু দিয়েই যাবে না, তাহলে তো হবে না। শেখ হাসিনা পদত্যাগ পর্বটা শেষ করছি, একেবারে শেষ প্রশ্নটা দিয়ে, যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের ভবিষ্যৎ হচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ জাতীয় পার্টির চেয়ে একটু খারাপ অবস্থা থাকবে। জাতীয় পার্টির বর্তমানে যে অবস্থা, সেই অবস্থার চেয়ে একটু খারাপ অবস্থা থাকবে আওয়ামী লীগ। আমার যা ধারণা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আরেকটা তৃতীয় রাজনৈতিক শক্তি, আমাদের ছাত্র সমাজের মাধ্যমে যে শক্তিটা উত্থাপন হয়েছে, এরকম একটা তৃতীয় রাজনৈতিক শক্তি উত্থাপন হবে। এবং সেই উত্থাপনের যারা আসলে প্রগতিশীল সংস্কৃতি মনা, তারা হয়তোবা সেই উত্থানের দিকে, যেমন আম আদমি পার্টির উদ্ভব হয়েছে ইন্ডিয়াতে কেজরিওয়ালের, আমার ধারণা বাংলাদেশে এরকম একটা রাজনৈতিক শক্তির উদ্ভব ঘটবে। এবং এটাতে আমরা, ঠিক আছে, হ্যাঁ, এরকম একটা রাজনৈতিক শক্তির উদ্ভব ঘটতে পারে, ঘটা উচিত। এবং তখন হয়তো বা এই প্রসঙ্গে একটা পর্ব আমি সেট করে রেখেছিলাম, সেই পর্বটা যেহেতু প্রসঙ্গ আসলে, সেই পর্বটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে অনেকগুলো সোশ্যাল মিডিয়া অনেকগুলো স্ট্যাটাস দেখলাম, আমরা আওয়ামী লীগ গেছে, এখন বিএনপি লাগল বা জামাতকে দেখতে চাই না এই স্থানে। তাহলে কাকে দেখতে চান আসলে মানুষজন? আমরা কিন্তু বিএনপি যখন নেমেছে তখনও একদল নিঃশ্বাস ছেড়েছে যে না, বাঁচলাম। আর জামাতকে তো কখনো কেউ চিন্তাই করে না এই দেশের শাসক হিসেবে। তাহলে আর এরশাদকে নিয়ে তো আগেই এরশাদকে নামানো হয়েছে। সব রাজনৈতিক দলই তো টেস্টেড, তারা সবাই করাপ্টেড। তাহলে এই তৃতীয় কোন দলটি আসবে, বা কারা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দল বা বাংলাদেশ চালাবে? অনেকে ডক্টর ইউনূসকে টানছেন, আবার অনেকে বলছেন ডক্টর ইউনূস তো বাংলাদেশকে আমেরিকায় বিক্রি করে দিবে, এরকম অনেক কথাবার্তা হচ্ছে। সো এই বিষয়টা নিয়ে একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আমি একটা জিনিস বলি, 2001 সালে যখন বিএনপি সরকার গঠন করে এবং তারপর 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসে,
আপনি একটু পুরনো জায়গা থেকে আমি শুরু করছি। আপনি যদি 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগের অবস্থা দেখেন, আপনি দেখবেন যে ওই টাইমে দলীয় বিশাল সন্ত্রাসী বাহিনী তৈরি হয়েছিল। শামীম ওসমান, তাকে নারায়ণগঞ্জের গডফাদার বলা হইতো। তারপরে লক্ষ্মীপুরের গডফাদার বলা হয়তো মুজিববাদী তাহেরকে। তারপরে আপনার এই ফেনীর গডফাদার বলা হয়তো মানে মোফাজ্জল হোসেন চৌধুরী, ওনার ছেলে দীপু চৌধুরী, তারপরে আবুল হাসনাত আবদুল্লাহ, তারপরে এই যে এই ডক্টর ইকবাল, যার মিছিল থেকে তখন বিএনপির মিছিলে সর্বপ্রথম গুলি হয়েছে মালিবাগে। ডক্টর ইকবালের আন্ডারে কিছু ছত্রছায়া সন্ত্রাসী বাহিনী, তারপরে এই লোটাস কামাল, যে নিয়ে এখন পরবর্তীতে ইয়ে হয়েছেন, এই কি জানি আহম মোস্তফা কামাল, আগে তো ওনাকে লোটাস কামাল বলতেন, ঠিক আছে, ওনার আন্ডারে কিছু বাহিনী, এই ধরনের সারা দেশ জুড়েই তখন বিশাল ভাবে আওয়ামী সন্ত্রাসী বাহিনী তৈরি হয়েছিল। এবং তখন আমি নিজে দেখেছি যে আমাদের এই এমপির লোকজন ওই মাইক্রোবাসের দুই পাশে সিটে শটগান দুই পাশে দিয়ে তারপর পুরো এলাকা প্রদক্ষিণ করত। এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম কিন্তু 96 থেকে 2001 পর্যন্ত চলেছে। তো এবং তখন কি হয়, আপনি যদি সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকে তাহলে আপনার বিপরীতে এক ধরনের সন্ত্রাসী বাহিনী গড়ে উঠবে। তো যার ফলে দেখবেন যে আপনার 90 দশকটা ভয়ঙ্কর সন্ত্রাসী বাহিনীতেই সারা দেশটা সয়লাভ ছিল। যার ফলে 2001-এ বিএনপিকে রীতিমতো সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করবে বলেই বিএনপি ক্ষমতা আসে। জনগণ তাকে এই জন্যই ম্যান্ডেট দেয় যে বিএনপি এসে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবং বিএনপি এসে আসার পরে অপারেশন ক্লিন হার্ট গঠন করতে বাধ্য হয়, র্যাবকে গঠন করতে বাধ্য হয়। এবং তখন কিন্তু আপনার মনে আছে র্যাব খুব জনপ্রিয় ছিল। আমার মনে আছে যে র্যাবের একটা র্যালি হয়েছিল, সেই র্যালিতে আপনার মতিঝিল থেকে প্রেস ক্লাব পর্যন্ত লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল, ঠিক আছে। এই র্যাবের তো র্যাব কি, তো তখন বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি আসলে তেমন কোনো দেশের কাজ করতে পারে না। এই সন্ত্রাস দমন করতে করতে বিএনপির আসলে সময়টা চলে গিয়েছিল, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপির আরেকটা ভুল ছিল জামাতকে সঙ্গে নেওয়া এবং জামাতকে কোনো কিছু দেওয়া। এই যে জামাতকে 2টা মন্ত্রিত্ব দেওয়া, জামাতকে সঙ্গ দেওয়া, এবং জামাতের এক ধরনের ছত্রছায়ার মধ্যে আসলে বেড়ে উঠেছে যে জঙ্গিরা। এটা বলতেই হবে যে তখন জঙ্গিরা হয়তো এটা চেয়েছিল যে আমরা যদি আর্টিলারি বাহিনী হিসাবে দেশে একটা মানে দেশের ক্ষমতার একটা কিছু উদ্ভব করতে পারি, তাহলে আমাদের মানে অফিসিয়াল উইং হিসাবে তখন জামাত না হয় ক্ষমতায় থাকলো আর আমরা আর্টিলারি বাহিনী হিসেবে থাকলাম। মানে আমরা বাহিনী হিসেবে, অস্ত্রধারী বাহিনী হিসেবে থাকলাম আর দেশটা চালাইলো জামাত। এই ধরনের তাদের একটা কোলাবোরেশন হইলেও হইতে পারে, যেটা আমার কাছে সবসময় মনে হয় এরকম হয়তো বা হয়েছিল। হ্যাঁ, তো এই ভুলগুলি বিএনপির ছিল, বিএনপি এগুলো বুঝতে পারে নাই। বিএনপি অন্ধভাবে জামাতকে বিশ্বাস করছে। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী তখন সরাসরি ইয়েতে উঠে বক্তব্য দিয়েছিল যে বাংলা ভাই এসব ইয়ার সৃষ্টি, মতিউর রহমান নিজামী, তারা এসব বিশ্বাস করতে চায়নি। আসলে কিন্তু হয়েছিল, উদ্ভব হয়েছিল। তো এখন এই বিষয়গুলি থেকে তো এই জিনিসগুলি বিএনপির ভুল ছিল। তো বিএনপি পরবর্তীতে যখন ক্ষমতা থেকে যায়, ঠিক আছে, বিএনপি আরেকটা ভুল ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা তারা লিঙ্গারা করা। KM হাসানকে বিচারপতিদের বয়স বাড়িয়ে KM হাসানকে প্রধান বিচারপতি করে তাদের যে একটা মানে একটা স্বপ্নিল বাসনা, হ্যাঁ, যে আমরা সেকেন্ড টাইমে তত্ত্বাবধায়ক সরকারি নির্বাচনটা ম্যানিপুলেট করে আমরা ক্ষমতায় যাব, এটাও বিএনপির ভুল ছিল। যার ফলে জনগণ তখন বিরক্ত ছিল। জনগণের একটা বিশাল ম্যান্ডেট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে। এখন আর একটা জিনিস যে দেখতে হচ্ছে, দেশে এখন একটা গণতান্ত্রিক দেশ হইতে হবে এই মুহূর্তে। তো এখন গণতান্ত্রিক দেশ যদি হয়, আপনি বাংলাদেশে একমাত্র বিএনপি, তারপরে চরমনায়ের পীরের যে দলটা, হাত পাখা দল, কি যেন নাম, ইসলামিক শাসনতন্ত্র, হ্যাঁ, ওই দল, আর জামায়াত ইসলামী, আর আওয়ামী লীগ, আর বিএনপি। এটা ব্যতীত সারা দেশের প্রতিটা জায়গায়, প্রতিটা অঞ্চলে এরকম কর্মী বাহিনী অথবা দলীয় লোকজন সেট করার মতো আর কোনো রাজনৈতিক দল তো নাই, সাংগঠনিক দল তো নাই। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা হয়তো বা ঢাকা শহরের বিষয়টা চিন্তা করতেছি, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ঢাকার বাইরের জায়গাতে এখনো কিন্তু বিএনপি অনেক জনপ্রিয় একটা দল, এটা অস্বীকার করার কোনো তো নাই। কার
রাজনীতি এখনো কিন্তু বিএনপি একটা অনেক বড় একটা রাজনৈতিক দল। হ্যাঁ, তো গণতান্ত্রিক উপায়ে যখন যাবে তখন বিএনপি ভোট পাবে, এখানে আসলে কিছু করার নাই। আর আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি দীর্ঘ 15 বছর ক্ষমতার বাইরে থেকে নির্যাতিত নিপীড়িত হতে হতে বিএনপি এখন নিজেদের মধ্যে বাম ঘরানার যে একটা শক্তি, ঠিক আছে, সেটা হয়তো বা তারা নিজেদের মধ্যে উপলব্ধি করেছে। এবং বিএনপি নিশ্চয়ই এইভাবে জনগণের বাইরে চলে গিয়ে জনগণের থেকে বিচ্যুত হয়ে আরেকটা রাজনৈতিক দল, মানে আরেকটা রাজনৈতিক শক্তি হইতে চাইবে না। তারা তো বুঝতে পেরেছে জনগণ থেকে বিচ্যুতি হলে আসলে আপনার কি হয়। হ্যাঁ, তো সেহেতু বিএনপি আমার মনে হয় না অন্যান্য রাজনৈতিক দলগুলি ভবিষ্যতে আসলে এই ধরনের স্বৈরতান্ত্রিক উপায়ে যাবে, জবাবদিহিতাহীন সরকার গঠন করবে, এটা তারা বোধহয় আর কেউ পারবে না। কারণ আমার দেশের জনগণ কিন্তু এখন কথা বলা শিখে গেছে। হ্যাঁ, কথা বলা শিখে তারা বারবার রাস্তায় নামবে। তারা যে কোনো অন্যায় অনিয়ম অত্যাচার দেখলে এখন কোনো রাজনৈতিক দল এখন এই সাহস করবে না যে জনগণের বিপক্ষে, জনগণকে খেপিয়ে জনগণের বিরুদ্ধে কোনো কিছু করা। তো সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই নিরাপদ একটা বিষয়।